হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর তোমার ভালোর জন্যই আজকে আরও একটি নতুন দুর্দান্ত একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে কি আর বলবো, আসলে আমি একজন মহিলা মানুষ। আমার বয়স প্রায় ৩৫ বছর। ঠিক এই বয়সে আসলে যদি স্বামী না থাকে, আসলেই বিপদ। ঘরে বিপদ, বাইরে বিপদ, সংসারে বিপদ, সবখানেই কিন্তু এই বয়সে একটা বিপদ। আমার ছেলে, ওর নাম হচ্ছে সিয়াম। আমার ছেলে বলতে গেলে একটু দুষ্টু, ওর মন মানসিকতা অন্যরকম। ওর বাবা সরকারি একটা চাকরি করে ঢাকায়। যেহেতু ওর বাবা সরকারি চাকরি করে ঢাকায়, তাই উনি ওখানের একটা কোয়ার্টারে থাকেন ঢাকায়। মাসে ২-১ বার আসে, তখন আমাকে সময় দেয়। আমরা আসলে গ্রামেই থাকি, কারণ গ্রামে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই আছে এবং আমার ছেলেটাও আছে। আমি আমার স্বামীকে অনেকবার বলেছি, ওগো, তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে তোমাদের সেই কোয়ার্টারে, তুমি যেখানেই থাকো, তোমাদের এখানে আমাকে নিয়ে চলো। সঙ্গে আমার ছেলেটাকে নিয়ে আসলাম। আর গ্রামে তো ভালো কোনো স্কুল নেই, কলেজও নেই। ওর পড়াশোনার জন্য তো একটা ভালো স্কুল, কলেজ দরকার পড়ে নাকি? এই কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে বলল, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমিও তো চাই আমার ছেলেটা ভালো একটা স্কুলে, ভালো একটা কলেজে পড়াশোনা করুক, সে মানুষের মতো মানুষ হয়ে উঠুক, সেও একটা চাকরি পাক, বাবার মতো একটা সরকারি চাকরি করুক। কিন্তু ঘটনাটা হচ্ছে অন্য একটা গু। আমি বললাম, কি রকম? সে আমাকে বলছে, আরে তুমি বুঝতে পারছো না? ঘটনা হচ্ছে এই যে, আমি তো এক জায়গায় থাকি না। আমি আসলে সরকারি চাকরি করি ঠিক আছে, কিন্তু আমি মূলত একজন মার্কেটিং অফিসার। আজকে আমাকে বরিশাল, কালকে রংপুর, কালকে সিলেটে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। আমার কোনো এক জায়গায় নির্দিষ্ট কোনো জায়গা নেই। এই জন্য তো আমি তোমাকে নিয়ে আসতে চাই না। আর তাছাড়া আমার মা বাবার তো বয়স হয়েছে, তাদেরও তো দেখাশোনা করা লাগে, তাই না? আসলে বিয়ের পর নারীদের সবচেয়ে বেশি কষ্ট হয় জামাই ছাড়া থাকতে। মানে তারা সবকিছু পারে, কিন্তু স্বামী ছাড়া থাকতে নারীরা একদমই এটা মেনে নিতে পারে না। তাদের সবচেয়ে কষ্টটা এটাই হয়। তো বেলায় কিন্তু এই কষ্টটা সবচেয়ে বেশি হয়েছে। আসলে আমার যে বয়স, আর এই বয়সটা কিন্তু রাতে একা একা থাকা ভীষণ কঠিন। তো আমার বাড়িতে আসলে আমাদের ৪টা রুম। একটা রুমে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর একটা রুমে আমি আর আমার হাজব্যান্ড, আর একটা রুমে থাকে আমার ছেলে, আরও একটা, এটা হচ্ছে গেস্ট রুম। তো যেহেতু এখন ওর বাবা ঢাকাতে থাকে, বিভিন্ন জায়গাতে চাকরি করে, তো আমি আমার ছেলে সিয়ামকে বললাম, বাবা, তুমি আলাদা না থেকে তুমি মায়ের সঙ্গে থাকো। আসলে কি, এখন জোর বৃষ্টির সময়, আর রাতে তুফান আসে, এত জোর বৃষ্টি আসে, আমার এগুলো আসলে খুব ভয় লাগে। ছোটবেলা থেকেই আমি আসলে এই জোর বৃষ্টি, তুফান বা বাতাস, এই ধরনের কোনো কিছু আমি আসলে ছোটবেলা থেকেই ভয় পেতাম। যে কারণে আসলে আমি একা একা থাকতে পারি না। তাই আমি আমার ছেলেকে এখন এগুলো বলি, সে আমাকে বলে, মা কি বলেন? আপনি এত বড় মানুষ, অথচ একা একা থাকতে পারেন না, এখনো ভয় পান? আপনি তো দেখছি বাচ্চা মানুষের মতো ভয় পান। আরে আমি কত সাহসী, আমি তো বাবার চেয়ে অনেক বেশি সাহসী। আমি এসব কোনো কিছু ভয় পাই না। বৃষ্টি, তুফান, এই জোর বাতাস, যাই কিছু আসুক না কেন, আমি এর কোনো কিছুই ভয় পাই না। তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি ভয় পাই না। আমি ওকে বললাম, বাবা তুমি তো ভয় পাবেই না, কারণ তুমি তো পুরুষ মানুষ। আর পুরুষরা কখনো কোনো কিছুকে ভয় পায় না। আর মেয়েরা একটা তেলাপোকাকে দেখলেও ভয় পেয়ে যায়, বুঝতে পারছো? আমি তোমার মা ঠিকই, তোমার চেয়ে বড় ঠিকই, কিন্তু আমি তো নারী মানুষ। সে আমাকে বলল, আচ্ছা মা, নারী পুরুষের তফাৎ কি? এখন আমি তাকে কি বলে বা কি করে আমি তাকে এখন বোঝাই যে আসলে নারী এবং পুরুষের তফাৎটা কি? তো আমি তাকে বললাম, শোনো, নারী মানে হচ্ছে কি জানো? নারী মানে হচ্ছে তারা বাচ্চার জন্ম দিতে পারে, তাদের এই ক্ষমতা আছে। এই যে তোমাদের শরীর দেখো না, তোমাদের কোনো কিছু নেই, তোমরা খালি শরীরে থাকলেও এই কোনো কিছু সমস্যা নেই। কিন্তু আমরা যদি খালি শরীরে থাকি তাহলে মনে করো অনেক সমস্যা। সে আমাকে বলল, কি সমস্যা তোমরা খালি শরীরে থাকলে? এখন এই কথা আমি ওকে কি করে বলি? আমি বললাম, এই যে আমাদের এই যেগুলো আছে না, এগুলো দেখলে মানুষ সমস্যা, বুঝেছ? যাই হোক, তোমার এত কিছু বুঝতে হবে না। এখন আমি তোমাকে বললাম, তুমি আমার রুমে ঘুমাবে, আজকে আমার রুমে ঘুমাবে। তারপর আমার ছেলে এসে বলল, আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো, আমি তোমার কাছে শোব। ওইদিকে আমার হাজব্যান্ড রাত 10টার সময় আমাকে ফোন করে বলছে, কি ব্যাপার, কি করছো? খাওয়া দাওয়াও করেছ? আমি বললাম, না, তোমাকে ছাড়া কি আমার একটুও ভালো লাগে? আমার তো খুবই একা একা লাগছে, ভালো লাগছে না।
দিন কোনো রকম গেলেও কাজকর্মে, রাত তো একদমই যেতে চায় না। তোমাকে সারাক্ষণ মিস করি আর ভালো লাগে না, এই একাকিত্ব। আসলে বিয়ে করেও মনে হচ্ছে আমি যেন অবিবাহিত। স্বামীর আদর পেতে মন চায় সারাক্ষণ। আমার হাসব্যান্ড তো বেশ রোমান্টিক, সে আমাকে বলছে, আরে এত ধৈর্য হারা হইও না। ধৈর্যের ফল মিষ্টি হয়, একটু ধৈর্য ধরো, একটু সবুর করো। দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। এই কথা বলে সে আমাকে বলছে, জান, একটু ভিডিও কল দাও না। আমি তাকে বললাম, কি বলো? ছেলে এখন পড়াশোনা করতেছে। আমার রুমে এসে সে আমাকে বলছে, ও তোমার রুমে পড়াশোনা করছে কেন? আমি বললাম, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে বুঝছো, ঝড় তুফান হচ্ছে, আর আমি তো এসব ভয় পাই, তুমি জানো না? এজন্য ওকে নিয়ে এসেছি। তারপর বলল, তুমি পর্দাটা একটু এই দিয়ে তুমি আমাকে ভিডিও কলে আমাকে একটু দেখাও, আমার ভালো লাগছে না। আসলে আমার হাসব্যান্ড আমার কাছে না আসলেও সে আমাকে ঢাকা থেকে ভিডিও কল দেয়। ভিডিও কল দিয়ে আমাকে ভালো করে দেখে নেয়, দেখে নিয়ে তারপর তিনি নিজের মতো শান্ত হয়। কিন্তু আমি এই সব নিজে নিজে খুব মজা পাই না। আমার এগুলো একদমই ভালো লাগে না। তারপর আর কি করব, সে বড্ড জেদি মানুষ। কোনো কিছুতেই সে থামবে না। তাকে ভিডিও কল দিতেই হলো। এখন দেখছি আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানলার পর্দাটা একটু টান দিয়ে এটাকে একটু বেড়া দিয়ে দিলাম যাতে না দেখে। তারপর সে আমাকে বলছে, কি হলো দেখাও। তোমাকে দেখে দেখেই তো একটু শান্তি পাই। তারপর আর কি করব? তাকে ভিডিও কলে দেখতে হলো। এখন এই দেখাতে গিয়ে আমার ছেলে আবার পাশের রুম থেকে হঠাৎ করে সে চুপি চুপি দেখছে আমি তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছি। দেখে সে একদম আমার মোবাইলের সামনে চলে এসেছে। ভাগ্যিস ওর বাবা ওকে দেখে নাই। তারপর সে আমার দিকে তাকিয়ে আছে। এখন আমি ওর বাবাকে কি করে বলি? আমি তাকে বললাম, দেখ, আজকে আমার ভাল লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। আমি এখন রাখি। সে বলল, ঠিক আছে, ভালো থেকো, শরীরের যত্ন নিজো। এই বলে সে ফোন রেখে দিল। আমার ছেলে এসে বলছে, আম্মু, তুমি দেখি প্রতিদিন রোজ বাবাকে এই ভিডিও কল দিয়ে রাত্রে কি সমস্ত। আব্বু দেখে বেশ মজা পায়। আম্মু আমাদেরকে আব্বার কাছে নিয়ে গেলেই তো হয়, তোমাকে একেবারে কাছে পায়। আমি তাকে বললাম, তোমার আব্বুর কি সেই সুযোগ আছে? তোমার আব্বু তো অনেক ব্যস্ত মানুষ, সরকারি চাকরি করে, আর সরকারি চাকরিজীবীরা এত সহজে সময় সুযোগ পায় না। তারা সময় সুযোগ দিতে পারে না। যাক, তুমি আসো, রাত অনেক হয়েছে, আমরা এখন ভাত খেয়ে ঘুমাবো। ভাত খেয়ে আমি ওকে বললাম, তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু সে ঘুমোবে না। ওই যে তার বাবাকে দেখেছিলাম, সে এখন ওইটাই দেখবে। তো আর কি করব? এখন তাকে এটা দেখাতে গিয়ে আমি বললাম, তোমাকে আমি ছোটবেলায় দেখেছি। সে বলল, না, আমি আবার দেখব। বন্ধুরা, এভাবে দেখতে দেখতে আমার ছেলে এই যতদিন আমার সঙ্গে ঘুমোতে যায় ততদিন আমার কাছে মনে হয় কেন জানি আমার কাছে একটা অন্য রকম ফিলিংস কাজ করছে। তারপর আমার এক চাচাতো ভাই আছে, সে মাঝে মধ্যে আমার কাছে আসে। আসল সত্যি কথা বলতে ওর সঙ্গে আমার ছোটবেলার রিলেশন ছিল। আমি ছোট ছিলাম তো তেমন একটা চালাক ছিলাম না, আর ও বেশ চালাক ছিল। ভিডিও দেখে দেখে বিয়ের আগে আমার সঙ্গে কত কিছু করে ফেলেছে। এই কথা বলতে মাঝে মধ্যেই আসে। ওর বিয়ে শাদী হয় নাই, মাঝে মধ্যে আমার কাছে আসে। আইসা 2-3 রাতে থেকে যায়, আর কেউ কোনো কিছু মনে করে না। কারণ আমার ভাই আমার কাছে থাকবে, এতে কার কি বলার আছে? এদিকে আবার আমার চাচাতো ভাই ফোন দিচ্ছে রাতে। ফোন দিয়ে বলছে, আপু, কালকে একবার বাসায় আসব। আমি বললাম, কেন, কি হয়েছে? সে বলল, কয়েকদিন ধরে তোকে খুব মনে পড়ছে, আর ভালো লাগছে না, আমার আসা দরকার। আমি বললাম, তুই আসলেই তো এগুলো করিস। দেখ, এগুলো আমি একদমই পারব না। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে যা করেছিস করেছিস, কিন্তু এখন আর আমি তোকে এই সব দিতে পারব না। এখন আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমার ছেলে আছে। এগুলো যদি তারা জানতে চায়, তাদের কাছে কি বলবো, কি জবাব দেব? সে কিছুই শুনতে চাইল না। সে বলল, তোর স্বামী তো ঢাকায় থাকে, আর তোর তো একা একা লাগে, তাই না? আমি বেশি কিছু জানতে চাই না, আমি আসছি। তাছাড়া তোর কাছে আমার অনেক ভিডিও আছে, ছবি আছে। রাগ করিস না। যাই হোক, সত্যি কথা বলতে আমারও তো এটা লাগে, তাই না? তাই আমি না করতে পারিনি। ও আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। পরের দিন সকাল 1:00টায় সে চলে এল। আসার পরে আমি ওকে বললাম, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। কিন্তু সে হাত মুখ না ধুয়েই আমাকে রুমে নিয়ে গেল, রুমটা বন্ধ করে দিল। একেবারে টানা 8 ঘন্টা 30 মিনিটের জন্য রুমটা বন্ধ ছিল। এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুঁজছে, আমাকে পাচ্ছে না।
আমার ছেলে আমাকে ডাকছে, সেও পাচ্ছে না। কি যে একটা অবস্থা! ওকে নিয়ে আমি খুব জামায় পড়েছি। আসলে ওকে আমি কোনোভাবেই আটকাতে পারলাম না। আর আমি তো আগেই বলেছি ও একটু দুষ্টু, চঞ্চল। তারপর শেষ হলে দুজনে খাবার খেলাম। খাওয়ার পরে ও সারাদিন আমার সঙ্গে মজা করছে, নাচছে, গাইছে। সারাদিন কোনোভাবেই থামছে না। দুপুরবেলা ঠিক ৩টার সময় আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘুমিয়ে পড়ে। তারা আসলে দিনে ঘুমানোর অভ্যাস আছে, ১২ ঘন্টা তারা ঘুমায়। আর এই সময়টাতে আমি একটু ঘুমাই, আমার ছেলেও ঘুমায়। আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে একটু ঘুমাচ্ছি। হঠাৎ করেই আমার চাচাতো ভাই সোহেল আসল আমার রুমে। আমার ছেলে আমার পাশে ঘুমিয়ে আছে। ওকে পাশে রেখেই আমার চাচাতো ভাই এসে আমার শরীরে কাজ করছে। মানে বিভিন্নভাবে আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, ভাই দেখ, আমার ছেলেটা এখানে শুয়ে আছে। ওর সামনে এগুলো করিস না কি, কিন্তু সে কি আর কোনো কিছু শোনে? সে বলে সে যদি ডেকে দেখে তাকে ৫০০ টাকা ধরিয়ে দেব, আর প্রয়োজন হলে তাকেও আমি করতে দেব। কি এক কথা! সে আর কোনো কিছু মানল না। আমার মুখটা একদম জাতা মেরে কি আর বলবো, একটানে সবকিছু এমন জুড়ে জুড়ে শুরু করল যা বলার বাইরে। আসলে আমার মুখটা আমার হাত দিয়ে চেপে ধরে আছে। আমি আর কোনোভাবেই ওর মুখটা আটকে রাখতে পারলাম না। আমি ওর হাতটা সরিয়ে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। নিঃশ্বাস নিতে নিতে হঠাৎ করে দেখি পাশে ঘুমিয়ে আছে আমার ছেলে। হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ল, উঠে দেখে আমার চাচাতো ভাই আমার উপরে। ছেলে বেশ কতক্ষণ সময় তাকিয়ে থাকল। আর আমার চাচাতো ভাই ওকে কি বলবে, ওর তো একেবারে গিয়ে কাণ্ডজ্ঞান বলে কোনো কিছু নেই। আরে বাবা, আমার ছেলেটা দেখতে চাইছিল তো একটুও থামে না। ও আমার উপর থেকে নামবে না। সে থামবে না। সে যা দেওয়া শুরু করেছে তার কাজ শেষ হবে। আর কি, আমার ছেলের সামনেই সে কাজ সারছে। তারপরে ভাবে, আমার ছেলেটা একেবারে তাকিয়ে রইল যে এটা কি হলো। তারপর ওর কাজ করে চলে গেল। এখন আমার ছেলে সিয়াম আমাকে বলছে, মা, আমি মাঝে মধ্যে দেখি এই যে আমার মামা এসে তোমার সঙ্গে এই কাজগুলো করে। এটা তো আমার বাবার অধিকার। এটা কি ঠিক মা, তুমি যে মামার সঙ্গে এগুলো করো? আমি বাবাকে বলে দেব? এই কথা বলতে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। তাকে আমি ২,০০০ টাকাও দিয়েছি। তার মামা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। সে কোনো কিছুতেই বুঝছে না। সে বলে, আমার কাছে তো মোবাইল আছে। আমি আব্বুকে সবকিছু বলে দেব। ঠিক আছে, এখন যদি ওর আব্বার কাছে সবকিছু বলে দেয় তাহলে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আর আমার ছেলে এখন, ওর সঙ্গে আমি কিভাবে বলি? আজকে রাত্রে আমি আর আমার বাড়ির চাচাতো ভাই মিলে একটা বুদ্ধি করলাম যে আমার ছেলেও তো দেখতে বেশ ফ্যাশনেবল হয়েছে, প্রায় ১৪-১৫ বছর বয়স। আচ্ছা, ওরও তো মন চায়। আচ্ছা, ওকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা সিয়াম, শুনলাম তুমি নাকি স্কুলে প্রেম করো। তোমার নাকি বান্ধবী আছে, গার্লফ্রেন্ড আছে? কি মার কাছে এগুলো লুকাও? দাঁড়া, আমিও তোমার বাপের কাছে সবকিছু বলে দেব। লুকিয়ে লুকিয়ে এগুলো করো। সে আমাকে বলছে, আম্মু, তুমি বিশ্বাস করো, আমাকে অনেক মেয়ে অফার করে, কিন্তু আমার কোনো মেয়েই ভালো লাগে না। গিয়ে আমি তাকে বললাম, আচ্ছা তাই নাকি? দুধে ধোয়া তুলসী পাতা তুমি? তোমার বাবাই তো কত বেশি কেনা চাইছে, আর তুমি কি ভালো হবে? তুমি তো তারই সন্তান, তুমি কি ভালো হবে? আমি তাকে কোনো সুযোগ দিলাম না। আমি তাকে বললাম, সিয়াম, আচ্ছা তুমি কি চাও বলো তো? টাকা পয়সা? আর আসলে তোমাকে আমি কি দিলে তুমি তোমার বাবার কাছে এই কথাটা বলবে না? প্লিজ দেখো সিয়াম, তুমি যদি এই কথাটা বলো, তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সংসারটা ভেঙে যাবে। আর তুমি কি এটা চাও? সে আমাকে বলছে, আম্মু, আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, তবে একটা শর্ত আছে। কি? তারপর বললাম, কি শর্ত বলো গো? চাই মামাকে বলো চলে যেতে, কারণ আমি চাই না আমার কোনোদিন এখানে আসুক। এবারের মতো তোমাকে মাফ করে দেব। উনি চলে গেলে আরও একটা শর্ত আছে। তারপর ওকে আমি বললাম আমার চাচাতো ভাইকে বাড়ি চলে যেতে। দেখ লাহি মনে করে গেছে। তারপর ও চলে গেল। রাত যখন আমরা ঘুমোতে যাব, ঠিক সেই মুহূর্তে এই আমার ছেলে আমাকে সত্যিটা বলতে চাইল। মা বলল, তোমার চাচাতো ভাই তখন চলে গেছে। আমি বললাম, হ্যাঁ চলে গেছে। আমি বললাম, এখন তুই কি চাস বলতো? কে কত টাকা দিতে হবে? সে আমাকে এমন কথা বলল, আসলে এই কথা শোনার জন্য আমি আমার জীবনেও প্রস্তুত ছিলাম না। বন্ধুরা, আমি জানি না যে আসলে পৃথিবীতে এমন কোনো কাজের আগে হয়েছে কিনা, আমি জানি না। এটা আসলে প্রস্তুত, এই কথা শোনার জন্য অন্তত আমি প্রস্তুত ছিলাম না।
আমি তাকে বললাম, আচ্ছা। রাহিম বলল, বাবা তুমি এখন কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, সেটাই আমি চেষ্টা করব। সে আমাকে বলল, মা তুমি কি সত্যিই আমাকে তাই দিবে? আমি বললাম, হ্যাঁ। সে আমাকে বলল, মা এই যে তুমি আমার মামার সঙ্গে এই কাজগুলো করো, এই যে বাবা এই সরকারি চাকরি করে বলে ডাকতে থাকে, তোমাকে সময় দিতে পারে না, আমি বুঝি না তোমার খুব কষ্ট হয়। তুমি একাকিত্ব তা মেনে নিতে পারো না। তুমি আসলে মাঝে মধ্যে এরকম ছটফট ছটফট করো, আমি দেখি সবকিছু। আমি সবকিছু বুঝি, কিন্তু সবকিছু বুঝেও না বোঝার ভান করে থাকি। আর আজকে তুমি আমার সামনে আসলে মামার সঙ্গে যেটা করলে, এটা আমি একদমই মেনে নিতে পারছি না। মা দেখো, তুমি আসলে আমার সঙ্গে যেটা করেছো আজকে, তুমি এই কাজগুলো আমার সঙ্গে আর কখনোই করবে না। আজকে থেকে এই কাজগুলো তুমি আমার সঙ্গে করবে। আর মা তুমি আমাকে দিতে হবে মানে দিতে হবে গু। দেখো, আমি এতদিন ধরে তোমার সঙ্গে থাকি, কিন্তু আমি তোমাকে কোনোদিন ভয়ে তোমাকে এই কথাটা আমি বলতে পারি নাই। আমি সবসময় এমন ভাবে থেকেছি যেন তুমি বোঝো আমি এখনো ছোট রয়েছি, এইগুলা কোনো কিছুই যেন আমি না বুঝি গু। কিন্তু মা, আজকে নিজের চোখে আমি এটা দেখার পর আমি বুঝলাম যে না, তোমার এটা লাগবে। আর তোমাকে বাইরের লোক কেন এসে তোমাকে এটা দিয়ে যাবে? যদি বাবা জেনে যায় তখন কি হবে? দেখ, আমি গোঁড়া মানুষ আছি, তোমার নিজের মানুষ আছি। আমি যদি তোমার সঙ্গে এটা করি তাহলে কেউ জানবে না। এখন তুমি কি বলো? বাকিটা হচ্ছে তোমার উপরে। আমি ওর মুখে এই কথা শোনার পর আমি ওকে বললাম, সিয়াম তুই এটা কি বলছিস বাবা? তুমি আমার সন্তান, আমার ছেলে। দেখ, তোকে আমরা মানুষ করেছি। না না, এটা আসলে সম্ভব না। দেখ, তোর বাবা যদি এই কথাটা কোনোভাবে শুনে, কোনোভাবে যদি তার কানে যায়, দেওয়ালেরও কিন্তু কান আছে, তাহলে কিন্তু আসলে এই সমাজে আমি মুখ দেখাতে পারব না। আমি যে কই যাব, আমি সেই রাস্তাটা এখনো জানি না। সিয়াম, এটা হয় না বাবাগু। তুমি বরং একটা কাজ করো, তুমি যে স্কুলে পড়াশোনা করো, এখানে তো অনেক মেয়ে আছে, তুমি ওখান থেকে একটা মেয়ের সঙ্গে রিলেশন করো, তারপর তুমি বাসায় নিয়ে এসো মেয়েটাকে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি তোমাকে বাধা দেব না। ঠিক আছে? দরকার পড়ে আমি টাকা দিচ্ছি গু। আমি বললাম, আম্মু আমি আসলে টাকা পয়সা কোনো কিছুই চাই না। আমার কোনো কিছু লাগবে না। আমার তোমাকে লাগবে, মানে আমার তোমাকে লাগবে। আমি আর কোনো কিছু বুঝি না। এই যে তুমি বাবার অভাবে দিনের পর দিন এভাবে বর্ষণের শিকার হচ্ছ, এই যে তুমি একা থাকতে আছো, তোমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে আম্মু। না, তোমার এই কষ্টটা আমি আর কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আম্মু, আমি যা বলেছি তুমি যদি তা না শোনো তাহলে আমি কিন্তু বাবার কাছে বলে দিব, বাবা ছেলে আমার এতটা যে এতটা লাগে। এখন এই ছেলেকে আমি কিভাবে বলি? ওকে আমি কিভাবে সামলাই? ওকে আর কোনোভাবেই আমি সামলাতে পারছি না। এখন শেষ পর্যন্ত কে আমার দিতেই হলো। এখন আমি বললাম, ঠিক আছে গি। ঠিক আছে, বাবার জিনিস যদি চালায়, ছেলে যদি গ্রহণ করতে চায়, ঠিক আছে নাও, আমি তোমাকে মানা করব না। আমি তোমাকে বাধা দেব না। তবে হ্যাঁ, তোমার বাবা যদি এই বিষয়টা জানে, তোমার বাবার কানে যদি এই কথাটা যায়, যদি কেউ বলে, তাহলে তখন তুমি তোমার বাবাকে কি বলবে? আমার ছেলে আমাকে বলছে, বাবার বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও। বাবা এটা কোনো দিনই জানতে পারবে না। বাবা সরকারি চাকরি করে, ঠিক আছে, গিয়ে দেখো বাবাও আসলে কত মেয়ের সঙ্গে এগুলো করতেছে। আর আম্মু তোমার কষ্ট হবে, বুঝেছ? আমি তোমার কষ্টটা মেনে নিতে পারবো না। তুমি এইভাবে ওয়াইয়ের কাছে যাবে, ওই তার কাছে যাবে, দেখো এভাবে না গিয়ে তুমি বরং আমি তোমাকে আজকে থেকে সব দেব কি। বাহ 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 বাহ। ছেলের মুখে এরকম কথা শুনে সত্যি কথা বলতে আমার প্রথম দিকে খারাপ লাগলেও পরে কিন্তু আমার ভিতরে অনেক ভালো লাগা কাজ করছে। আসলে আমি বুঝতে পারছি যে আমার যে শরীরটা এই বয়সে এসে, সত্যি কথা তো একজন নারী মানুষ সে কিন্তু একা থাকতে পারে না। আমি হয়তো ওকে ছেলের চোখে দেখেছি, কিন্তু ও তো আমাকে মায়ের চোখে দেখছে না। আসলে দিন শেষে আমাকে বুঝতে হবে যে আমি একজন মানুষ, রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমি একজন নারী। আমারও তো চাহিদা থাকতে পারে, আমারও তো আসলে অধিকার থাকতে পারে। আসলে এই কথাটা আমি ওকে আর বাধা দিতে পারি নাই। তারপর আমি ওকে বললাম, ঠিক আছে, আজকে থেকে আমি আর তোমাকে বাধা দেব না। আর তোমাকে এখন আর আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না গিয়ে। আমি অনেকদিন লক্ষ্য করেছি, অনেকদিন আমি খেয়াল করেছি, তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো। আর সে সত্যি কথা বলতে আমারও ইচ্ছে করে মাঝে মধ্যে। আসলে বৃষ্টি, ভয়, ঝড়, তুফান অনেক কিছু ভয় পায়। আমার ছেলেটা একটু সোজা সরল ছিল, তো ওই জন্যই ওকে নিয়ে এসেছিলাম। কিন্তু যে এরকম আমি আগে জানতাম না।
তো বন্ধুরা, এরপরে আসলে যা হয় সেটা আর তোমাদেরকে বলার মতো না। হঠাৎ করে একদিন ও আসলে এই চলে যায় ওর বাবার কাছে। ওর বাবা আমাকে ফোন দিয়ে বলে, ওগো, আমি চিন্তা করেছি তোমাদেরকে ছাড়া আমি আর থাকতে পারব না। কি ঠিক আছে। ওর বাবা মাকে ফোন করে বলে যে তোমরা দেখাতে চলে আসো, এখন আমি একটা পার্মানেন্ট জব পেয়েছি, ঠিক আছে, আমার এখন এই দূরে যেতে হবে না। এখন আমার ছেলে আমাকে বলছে, আম্মু, আমরা যদি ঢাকাতে যাই সেখানে তো বাবা থাকবে, আর বাবা থাকলে তো আমি তোমার সঙ্গে তো এটা সম্ভব না। কিভাবে সম্ভব? তারপর আমি বললাম, আচ্ছা, যা আছে কপালে আছে, চলো যাই। কি তো এরপর ঢাকাতে গেলাম। ঢাকাতে যাওয়ার পর সেখানে দেখলাম আমাদের পাশে আরও একজন যে লোক থাকে কোয়ার্টারে, উনারাও আছে। তো এখানে আমার একটা মেয়ে দেখতে পারলাম, 6 বছরের, নাম হচ্ছে মারিয়া। আসলে আমার হাজব্যান্ড আমার ছেলের বুবু করার জন্য ওকে রেখেছে। যাওয়ার পর এরকম একটা চমক পাব আমি আসলে ভাবতে পারিনি। আসলে এই যে আমার ছেলেকে বিয়ে দিবে, বিয়ে দেওয়ার জন্য আমরা মূলত দেখা গেছে, তো আমাকে বলছে, দেখো তো মেয়েটা কেমন সুন্দর না, আমাদের বাহিনীর সঙ্গে তো বেশ ভালো মানাবে। আল্লাহি তো মেয়েটাকে দেখে প্রথমে অনেক পছন্দ করে ফেলে, তারপর আমাকে এসে আমার কানে কানে বলছে, আম্মু, আমি যদি ওকে বিয়ে করি, বিয়ের পরে কি আমি কি তোমার সঙ্গে ওই কাজটা করতে পারবো, আমার বউকে আমাকে দিবে? আমি তাকে বললাম, আরে পাগলা, বিয়েটা তো আগে কর, শোনো, সময় শুধু থাকলে আমরা আবারও এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমার বুকে তোমাকে সারাদিন বেঁধে রাখবে নাকি মেয়েটা? তোমার কেমন লাগল সেটা বলো। লাইন বলতে চাইছে, মেয়েটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর, আসলে ওকে আমার পছন্দ হয়েছে। কি তো লাইনকে আমরা বিয়ে দিই এবং নাহিমের যে মেয়ের সঙ্গে বিয়ে হয়, ওর মা আছে, বেশ সুন্দর, কিন্তু মেয়েটার বাবা নেই। আমার তো কেন জানি মনে হচ্ছে যে লাইনকে যার যে মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছি, ওই মেয়েটার মায়ের সঙ্গে আমার হাজব্যান্ড এর কোনো সম্পর্ক আছে। একদিন হঠাৎ করে আমার রুমে আমি আসলে ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ঘুমটা ভেঙে যায়, হঠাৎ করে দেখে লাহিমের আব্বু ওই তার বেয়ের ধারে কি যেন করছে। গিয়ে তাদেরকে যে অবস্থায় দেখে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর আমি লাইনের আব্বুকে বললাম, আচ্ছা, তার মানে তুমি এতদিন এই কারণেই আমাদেরকে ঢাকা শহরে আননাই? এই তোমার বেআইনি এর সঙ্গে এই সমস্ত কাজ তুমি করছো? আর বিআই এর মেয়েটাকে শেষ পর্যন্ত আমার ছেলের গলায় তুমি ঝুলিয়ে দিলে, তাই না? আর আমাকে তুমি দূরে দূরে দেখেছ। এখন সে আমার কাছে ক্ষমা চাচ্ছে, মাপ চাচ্ছে। সে বলছে, আসলে দেখো, এই উনার আসলে হাজব্যান্ড নেই, সে আমার সঙ্গে সরকারি জবটা করত, ঠিক আছে? আমার জীবন রক্ষা করার জন্যই তার জীবনটা চলে যায়। এখন আমি তাকে কিভাবে তার জীবনটা আসলে আমি নষ্ট করে বলতো, আমি ছাড়া তারা এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি প্লিজ রাগ করো না, আসলে আমরা যদি সবাই মিলেমিশে থাকে তাহলে আর সমস্যা কোথায়? এই কথা শোনার পর আসলে আমিও একটু চিন্তা করে দেখলাম, বা একটু ভেবে দেখলাম যে না, কথাটা কিন্তু খুব একটা বেশি খারাপ না, বা খুব একটা বেশি যে খারাপ কথা বলেছে তাও কিন্তু না। তারপরে আমি ভাবলাম যে না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে লাইনকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পরিবারের যে যেখানে আছে সবাই মিলে এখন থেকে একসাথেই থাকবে। এখন থেকে আর কোনো যাতে সমস্যা না হয়, আর যাতে কোনো দ্বন্দ্ব না হয়, কি এরকম একটা বন্দোবস্ত হলো। আল্লাহি মেয়ের রাহিমের বাবার সঙ্গে তো মানে বেআইনি একটা সম্পর্ক আছে, এটা তো আসলে আমি জানলাম বই। কি আর বলবো, এমন একটা কাজ করেছে, আর বিআই মানে জামাই এবং শাশুড়ি, তারা যে একই বিছানাতে এমন কাজ করবে। আর আমার ছেলে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, নাহিম, উনি না তোমার শাশুড়ি হয়? না, তোমার শাশুড়ি হয়। তুমি তোমার শাশুড়ির সঙ্গে এই কাজটা করতে পারলে? তোমার বউ শুনলে এটা কি বলবে? সিয়াম আমাকে বলছে, মা, আমি তোমার সঙ্গে কাজ করেছি, কই? তখন তো কোনো সমস্যা হয় নাই। আসুন, ও আমার শাশুড়ি, খুব ভালো আছে, সে আমাকে খুব সম্মান করে। আর তাছাড়া শ্বশুরও নেই। শাশুড়ি বয়সে কার কাছে যাবে? হ্যাঁ, আমি যদি তাকে একটু দেখাশোনা করি, একটু আদর না করি, একটু ভালোবাসা যদি তাকে না দেয়, সেই বয়সে কোথায় যাবে? বলো তো আম্মু। আম্মু, তুমি এরকম করো না, ঠিক আছে? তুমি এরকম করো না, আমি আমার শাশুড়িকে একটু ভালোবাসা দিয়ে তোমাকেও দেব। তুমি আমাকে বলবে, আরে এটা দিলে তার কমে যাচ্ছে না তো? বন্ধুরা, আসলে কি বলবো, এমন একটা ফ্যামিলি, আসলে এখানে কেউ কোনো কিছু চিন্তা করে না। যার যার যখন চাহিদা হচ্ছে তখন তার চাহিদা পূরণ করছে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম বা চিন্তা করলাম, আসলে মানুষের জীবনে টাকা পয়সা তো অবশ্যই দরকার আছে, ধনসম্পত্তি, বাড়িগাড়ি অবশ্যই দরকার আছে, কিন্তু সবচাইতে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানুষের মনের শান্তি। শরীরের ক্ষুধা, এটা এমন একটা ক্ষুধা
এমন একটা অশান্তি, আপনি যদি এই জিনিসটা না পান না, আপনি পুরো পাগল হয়ে যাবেন। আপনি ধরেন একজন বিবাহিত পুরুষ, হ্যাঁ, যদি আপনি 1 মাস বা 2 মাস আপনি যদি আপনার ওয়াইফের সঙ্গে ওই কাজটা না করেন, শারীরিক যে মিলনটা, ওটা যদি আপনি না করেন, আপনি দেখবেন মনের দিক থেকে, মানসিক দিক থেকে, এক প্রকার মানসিক রোগী হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন এই কাজটা করবেন, তখন আপনার নিজের কাছে একটু হালকা মনে হবে, আপনার নিজেকে একটু পাতলা মনে হবে। সো বন্ধুরা, আজকের সংলাপটা, স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের গল্প তোমরা পছন্দ করো, আর বিশেষ করে আমাকে তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি যদি আমাকে পছন্দ করে বেশি বেশি করে লাইক কমেন্ট করো, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।